আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর রসায়ন পর্যায় সারণী চতুর্থ অধ্যায়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার। এটি আমাদের প্রথম পার্ট। এই পার্টে আমরা এই তিনটি জিনিস নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে ধাতব ধর্ম। আগে আমরা শিখে নিই ধাতু কী। পূর্বের সংজ্ঞা অনুযায়ী ধাতু হলো আঘাত করলে ঠনঠন আওয়াজ করে, চকচক করে, তাপবিদ্যুৎ পরিবহন করে, এরকম মৌলগুলাই ধাতু। কিন্তু বর্তমান আধুনিক সংজ্ঞা অনুযায়ী ধাতু হলো যেসব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, যেসব মৌল ইলেকট্রন ত্যাগ করে তারাই ধাতু। এখন কারা ইলেকট্রন ত্যাগ করে? যাদের শেষ কক্ষপথে একটি সিঙ্গেল ইলেকট্রন আছে, অথবা দুইটি অথবা তিনটি আছে, এরা ইলেকট্রন ত্যাগ করে, এরা হচ্ছে ধাতু। এখন কাদের শেষ কক্ষপথে একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন আছে? গ্রুপ নাম্বার 1-এ যারা আছে এদের শেষ কক্ষপথে একটা করে সিঙ্গেল ইলেকট্রন আছে। গ্রুপ নাম্বার 2 যারা আছে, যেসব মৌল আছে, এদের শেষ কক্ষপথে দুইটি করে ইলেকট্রন আছে সিঙ্গেল। গ্রুপ নাম্বার 13 যারা আছে এদের শেষ কক্ষপথে তিনটি করে ইলেকট্রন আছে। এই গ্রুপ নাম্বার 1, গ্রুপ 2 এবং গ্রুপ 13 এদের শেষ কক্ষপথে একটি, দুইটি এবং তিনটি করে ইলেকট্রন আছে, এরা ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ এরা ধাতু। গ্রুপ নাম্বার 1-এ হাইড্রোজেন ছাড়া, হাইড্রোজেন অধাতু কারণ হাইড্রোজেন গ্যাসীয়, হাইড্রোজেন ছাড়া অন্য যে 6টি মৌল আছে এরা সবাই ধাতু। গ্রুপ নাম্বার 2-এও যে 6টি মৌল আছে এরা সবাই ধাতু। গ্রুপ নাম্বার 13-তে যারা আছে এরা সবাই ধাতু, কারণ এরা একটি, দুইটি অথবা তিনটি করে ইলেকট্রন ত্যাগ করে। এটা আধুনিক সংজ্ঞা, যারা ইলেকট্রন ত্যাগ করে তারা ধাতু। তো আমরা দেখব পর্যায় সারণীর মধ্যে ধাতু কারা, অধাতু কারা এবং এই ধর্মগুলো কিভাবে আবর্তিত হচ্ছে। ধাতব ধর্ম, অধাতব ধর্ম, কোন দিক থেকে কোন দিকে গেলে ধাতব ধর্ম বাড়ে, অধাতব ধর্ম কমে, বা পরমাণুর আকারের কী অবস্থা হয়। প্রথম লাইনে আমরা লিখছিলাম ধাতব ধর্ম। এখানে লেখা আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সোডিয়াম 3 নম্বর পর্যায়ের একটি মৌল। এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়ামের শেষ কক্ষপথে আমরা জানি সোডিয়াম হচ্ছে 11। এখন সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টি। সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1টি। প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। পরের কক্ষপথে কয়টা থাকবে? 8টা। এভাবে 2, 8, 8, 8 এভাবে করে যাবে। তো সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 8টি, মোট হয়ে গেল 10টি। সোডিয়াম তো হচ্ছে 11, সোডিয়াম তো হচ্ছে 11 হলে এখানে তো 10 হয়ে গেছে, আর একটা আছে তার শেষ কক্ষপথে। তাহলে সে ওই একটা ত্যাগ করে দেয়, একটা ত্যাগ করে সে হয়ে যায়, সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন সর্জন করার চেষ্টা করে। তো এখানে নিষ্ক্রিয় গ্যাস, এখানে ইলেকট্রন সংখ্যা কত হইল? 10। কার ইলেকট্রন সংখ্যা 10 আছে? নিয়নের ইলেকট্রন সংখ্যা 10। নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। 18 নম্বর গ্রুপে যারা আছে এরা সবাই নিষ্ক্রিয় গ্যাস। তো সকল মৌলই চায় ইলেকট্রন ত্যাগ করে, অথবা ইলেকট্রন গ্রহণ করে, অথবা ইলেকট্রন শেয়ার করে যথাসম্ভব শেষ কক্ষপথটা 8টা ইলেকট্রন দিয়ে পুরাইতে। ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন শেয়ার করে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পুরাইতে। এখন সোডিয়াম যখন তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, তখন সে তার ওই কক্ষপথের আর কোনো দরকার নেই, ওই কক্ষপথ বাদ। অর্থাৎ সোডিয়ামের কক্ষপথ হয়ে যায় তখন 2টা এবং শেষ কক্ষপথে 8টা পড়ে যায়। তাহলে সোডিয়াম একটা ত্যাগ করবে, অর্থাৎ সে একটা ত্যাগ করলে সে কী হইলো? ধাতু। এরপর আমরা যদি বলি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে 12। 2, 8, 2, 12। তাহলে ম্যাগনেসিয়াম ওই তার শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন ত্যাগ করে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস করে। কার? নিয়নের ইলেকট্রন বিন্যাস করে। আবার ম্যাগনেসিয়াম যখন 2টা ইলেকট্রন ত্যাগ করে তখন সে হয়ে যায় 2+, 2টা ইলেকট্রন তার ভিতর থেকে চলে যায়। ম্যাগনেসিয়াম 12, পারমাণবিক সংখ্যা 12। এর মানে হচ্ছে 12টা ইলেকট্রন আছে ম্যাগনেসিয়ামের ভিতরে, 12টা প্রোটন আছে। যখন ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেললো, তাহলে তার 12টা ইলেকট্রন থেকে 2টা চলে গেলে 10টা ইলেকট্রন আছে। প্রোটন সংখ্যা কিন্তু ত্যাগ করেনি, অর্থাৎ প্রোটন 12টাই আছে। তাহলে প্রোটন 12টা আর ইলেকট্রন হয়ে গেল 10টা।
দুইটা ইলেকট্রন সে ত্যাগ করার কারণে দুইটা প্রোটন বেশি না, যা বেশি তা মাথার উপরে। এই ম্যাগনেসিয়ামের মাথার উপরে 2+, মানে হচ্ছে কি ম্যাগনেসিয়ামের দুইটা প্রোটন এখন বেশি, এখানে দুইটা প্রোটন বেশি, কারণ তার দুইটা ইলেকট্রন ত্যাগ হয়ে গেছে। প্রোটন তো থাকে কেন্দ্রে আর ইলেকট্রন থাকে বাইরে, ওই দুইটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, কিন্তু প্রোটন কেন্দ্রে তো 12টাই রয়ে গেছে, তাহলে দুইটা প্রোটন বেশি না, ওই দুইটা প্রোটন মাথার উপরে। ঠিক একইভাবে যখন আমরা সোডিয়ামের তো করেছিলাম, সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করছিল, সোডিয়াম তো 11 ছিল, একটা ইলেকট্রন ত্যাগ করার সাথে সাথে সে হয়ে গেছে Na+। কেন প্লাস হয়ে গেল? কারণ তার 11টা ইলেকট্রন 11টা প্রোটন আছে, একটা ইলেকট্রন ত্যাগ করার সাথে সাথে ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 10, প্রোটন সংখ্যা 11ই রয়ে গেছে, অর্থাৎ একটা প্রোটন বেশি তো, তাই সেটা মাথার উপরে। ওকে, এরপর আমি যদি অ্যালুমিনিয়ামের হিসাব করি, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হলো 3টি, 2, 8, 3, শেষ কক্ষপথে 3টি। আর অ্যালুমিনিয়াম ওই 3টি ইলেকট্রন ত্যাগ করে এই যে নিয়নের ইলেকট্রন নিঃসরণ করে, নিয়ন কত 10, শেষ কক্ষপথে 8টা পুরে, 3টা ত্যাগ করে, 2টা ত্যাগ করে, 1টা ত্যাগ করে। অ্যালুমিনিয়াম 3টা ত্যাগ করে, শেষ কক্ষপথে 8 পুরে। তো অর্থাৎ সে ত্যাগের কারণ 3টা ত্যাগ করার কারণে তার ভিতরে আমরা জানি 13টা ইলেকট্রন আছে, 13টা প্রোটন আছে। তো যখন সে 3টা ইলেকট্রন ত্যাগ করে দিল, তার ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 10, কিন্তু প্রোটন তো 13টা, অর্থাৎ 3টা প্রোটন বেশি আছে, 3টা প্রোটন বেশি, তাই সে 3+। অর্থাৎ এই অ্যালুমিনিয়াম পরিণত হইল Al3+। তাহলে সোডিয়াম কিসে পরিণত হয়েছিল? সোডিয়াম পরিণত হয়েছিল Na+, ম্যাগনেসিয়াম পরিণত হয়েছিল Mg2+, আর অ্যালুমিনিয়াম পরিণত হইল Al3+। আমরা এই 3টা দেখলাম। অর্থাৎ যারা ইলেকট্রন ত্যাগ করতেছে তারা ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, তাহলে ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়নে পরিণত হয়। আর আমরা একটু আগে সংজ্ঞা থেকে জানছি যারা ইলেকট্রন ত্যাগ করে তারা ধাতু। তাহলে পর্যায় এবার আমরা দেখি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা 3, 2 নম্বর গ্রুপে আছে। কয় নম্বর? 2 নম্বর পর্যায়ে আছে। 1 নম্বর গ্রুপ, 2 নম্বর পর্যায়ে। এই লিথিয়াম 2 নম্বর পর্যায়ে আছে। এরপরে সোডিয়াম 3 নম্বর পর্যায়ে আছে, সোডিয়াম। এরপরে পটাশিয়াম 4 নম্বর পর্যায়ে আছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা 1 নম্বর গ্রুপে আছে, সিরিয়ালে 1 নম্বর গ্রুপে আছে। তাহলে 1 নম্বর গ্রুপে উপর থেকে নিচের দিকে যাচ্ছি, আর এখানে হচ্ছে 3 নম্বর পর্যায়ে বাম থেকে ডান দিকে যাচ্ছিলাম। হ্যাঁ, ঠিক একইভাবে লিথিয়ামও কিন্তু একই কাজ করে। লিথিয়াম যেহেতু 1 নম্বর গ্রুপে সবার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে এবং এরা একটা ইলেকট্রন ত্যাগ করে। লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে ওই আগের মতো Li+, সোডিয়াম তো দেখাইছি, সোডিয়াম হচ্ছে Na+, পটাশিয়াম হচ্ছে K+। অর্থাৎ যদি আমরা পর্যায়ের দিকে যাই, দেখা যায় 1 নম্বর গ্রুপ একটা ইলেকট্রন ত্যাগ করে, 2 নম্বর গ্রুপ 2টা ইলেকট্রন ত্যাগ করে, 13 নম্বর গ্রুপ 3টা ইলেকট্রন ত্যাগ করে। অ্যালুমিনিয়াম 13 নম্বর গ্রুপে, পারমাণবিক সংখ্যা 13। আর যদি বাম থেকে ডান দিকে গেলাম, আর যদি উপর থেকে নিচের দিকে যাই, দেখতেছি একই গ্রুপে এরা সবাই একটা করে ইলেকট্রন ত্যাগ করতেছে। লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম, পটাশিয়াম এরা সবাই একটা করে ইলেকট্রন ত্যাগ করতেছে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম 2 নম্বর গ্রুপ। এই 2 নম্বর গ্রুপ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরাও 2টা করে ইলেকট্রন ত্যাগ করে, B2+, Mg2+, Ca2+, ক্যালসিয়াম 2+। তাহলে 2 নম্বর গ্রুপের এরা 2টা করে ইলেকট্রন ত্যাগ করার কারণে 2+ হয়। 1 নম্বর গ্রুপের এরা 1 নম্বর গ্রুপ পর্যায় সারণীর এরা একটা করে ইলেকট্রন ত্যাগ করার কারণে Li+, Na+, K+ এরকম হয়। 13 নম্বর গ্রুপে যারা আছে এরা 3টা করে ইলেকট্রন ত্যাগ করার কারণে এরকম 3+ হবে। এবার আমরা আসি প্রথমটার ফাইনাল কথায় আমরা কি দাঁড়ালাম। পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যত যেতে থাকি, ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়ে, ইলেকট্রন ত্যাগ হয়। তাহলে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন ত্যাগ হয়, ধাতব ধর্ম বাড়ে, কারণ ইলেকট্রন ত্যাগ করলে ধাতু। বাম থেকে ডান দিকে যত যেতে থাকি আমরা দেখতেছি এখানে ধাতু হচ্ছে, কিন্তু এর পরেরগুলো হচ্ছে অধাতু। তো অধাতু কারা? যারা ইলেকট্রন গ্রহণ করে। কারণ ধাতু কারা? যারা ইলেকট্রন ত্যাগ করে। অধাতু কারা? যারা ইলেকট্রন গ্রহণ করে। আমি যদি এই সাইডে
একদম ডানের পর্যায় সারণীর ডানের 18 নম্বর গ্রুপ বাদ দিয়ে 18 নম্বর গ্রুপ হচ্ছে নিষ্ক্রিয়, এরা ইলেকট্রন গ্রহণও করে না ত্যাগও করে না। 17 নম্বর গ্রুপে যারা আছে এরা নিষ্ক্রিয়। 18 নম্বর গ্রুপ হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ। 17 নম্বর গ্রুপে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরা 17 মানে হচ্ছে শেষ কক্ষপথে 60টা ইলেকট্রন আছে। 2, 8, 10 হয়ে গেল, আর শেষ কক্ষপথে আছে 60টা ইলেকট্রন। যাদের 60টা আছে এরা কি করে, একটা গ্রহণ করে অষ্টক পূরণ করে ফেলে। তেমন আমি ক্লোরিন দিয়ে উদাহরণ দিই। ফ্লোরিন হচ্ছে 9, ফ্লোরিন 9, ক্লোরিন 17। এখন ফ্লোরিন দিয়ে যদি উদাহরণ দিই, ফ্লোরিনের প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ এরকম দেখাই। ফ্লোরিনের প্রথম কক্ষপথে আছে 2টি ইলেকট্রন, পরের কক্ষপথে তো 8টা ধরবে, কিন্তু এখানে 9টা, তো 9টার মধ্যে 2টা দিয়ে ফেলছি, আর রয়ে গেছে 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ ফ্লোরিনের শেষ কক্ষপথে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে। আরও একটা পূরণ হলে তার অষ্টক পূরণ হয়ে যাবে। ঠিক একইভাবে ক্লোরিনের কক্ষপথ হলো 3টা, কারণ প্রথম কক্ষপথে 2, পরের কক্ষপথে 8 দিলে হয় 10, আর এই কক্ষপথে আছে 7টা, তাহলে হলো 17। অর্থাৎ সে একটা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। ক্লোরিন, ফ্লোরিন এরা সবাই একটা ইলেকট্রন গ্রহণ করে। এরা কত নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপ। ঠিক একইভাবে আমি যদি 16 নম্বর গ্রুপে আসি, যেমন অক্সিজেন 16 নম্বর গ্রুপে আছে, তো 16 নম্বর গ্রুপে এরা 2টি ইলেকট্রন গ্রহণ করে। 15 নম্বর গ্রুপে যেমন ফসফরাস 15, এরা 3টে ইলেকট্রন গ্রহণ করে। যেমন দেখো ফসফরাস 15। ফসফরাস আমরা যদি 15 মিলাই, প্রথম কক্ষপথে আছে 2টি, পরের কক্ষপথে আছে 8টি, পরের কক্ষপথে 15 মিলাইতে হইলে 5। তাহলে এর খালি আছে কয়টা জায়গা, এখানে একটা খালি, এখানে 2টা খালি। অর্থাৎ ফসফরাস 3টে ইলেকট্রন নেবে। আবার অক্সিজেন যদি দেখি, অক্সিজেন হলো 8। অক্সিজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে 2টা, পরের কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, কারণ 8 পড়াইতে হবে। 2টা আর 6টা মিলে 8। তাহলে অক্সিজেনের শেষ কক্ষপথে 2টা জায়গা খালি। অক্সিজেন কিন্তু 16 নম্বর গ্রুপে আছে, অক্সিজেন 16 নম্বর গ্রুপ। ফসফরাস 15 নম্বর গ্রুপে আছে, ক্লোরিন 17 নম্বর গ্রুপে আছে। এখন দেখো, যারা 17 নম্বর গ্রুপে আছে এদের একটা ইলেকট্রন খালি। যারা 16 নম্বর গ্রুপে আছে এরা 2টা ইলেকট্রনের জায়গা খালি। যারা 15 নম্বর গ্রুপে আছে এরা 3টা ইলেকট্রন খালি। অর্থাৎ 17 নম্বর গ্রুপের পরমাণুগুলা একটা ইলেকট্রন গ্রহণ করে, 16 নম্বর গ্রুপের পরমাণুগুলা 2টা ইলেকট্রন গ্রহণ করে, 15 নম্বর গ্রুপের পরমাণুগুলা 3টা ইলেকট্রন গ্রহণ করে। এই যে একটা, এখানে 2টা, 3টা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে যারা ইলেকট্রন গ্রহণ করে আমি তো জানি তারা হচ্ছে কি, অধাতু। আর যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে ধাতু। তো পর্যায় সারণীর আমি যদি বাম থেকে ডান দিকে যেতে থাকি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। বাম থেকে ডান দিকে গেলে দেখলাম 1 নম্বর, 2 নম্বর এবং 13 নম্বর গ্রুপ এরা ইলেকট্রন ত্যাগ করতেছে। আর অন্যদিকে দেখতেছি মাঝখান দিয়ে কিন্তু আবার অপধাতু বা অর্ধধাতুরা আছে। 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 13 নম্বর গ্রুপ এরা ধাতু। মাঝখান দিয়ে 14 নম্বর গ্রুপ সহ এখান দিয়ে কয়েকটা আছে অপধাতু বা অর্ধধাতু। 15, 16, 17 আমরা দেখাইলাম। 15, 16, 17 এরা ইলেকট্রন গ্রহণ করতেছে। ইলেকট্রন গ্রহণ করলে অধাতু। 15 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপ এরা কি, অধাতু। তাহলে পর্যায় সারণী বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন গ্রহণ করে। পরমাণুগুলো কি করতে চায়, ইলেকট্রন গ্রহণ করতে চায়। সোডিয়াম তো ত্যাগ করে, ম্যাগনেসিয়াম ত্যাগ করে, অ্যালুমিনিয়াম 3টা ত্যাগ করে। এরপরে 14 নম্বর গ্রুপ চলে আসে। এরপরে আসছে ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, ক্লোরিন এরা তো ইলেকট্রন গ্রহণ করে। তাহলে পর্যায় সারণী বাম থেকে ডান দিয়ে গেলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে। ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়লে ধাতব ধর্ম হ্রাস পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। পর্যায় সারণীর এই বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমতে থাকে, ধাতব ধর্ম কমতে থাকে। আর অধাতব ধর্ম বাড়তে থাকে। কারণ অধাতব মানে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়তে থাকে, তাই অধাতব ধর্ম বাড়তে থাকে।
অর্থাৎ অধাতব ধর্ম বাড়ে, ধাতব ধর্ম কমে। সবাই এটা বইতে এভাবে চিহ্ন দিয়ে রাখবে, তাহলে খেয়াল থাকবে। পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমে। ওই যে কেন ধাতব ধর্ম কমে? কারণ ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে। বাম থেকে ডান দিকে গেলে ওই দিকের মৌলগুলা ইলেকট্রন খালি থাকে জায়গায়, এই যে খালি থাকে, তাই এরা ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে। অর্থাৎ ধাতব ধর্ম কমে, অধাতব ধর্ম বাড়ে। পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমবে, অধাতব ধর্ম বাড়বে। ঠিক একইভাবে আমি যদি দেখাই নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এদের বাম থেকে ডান দিকে যাইতে গেলে নাইট্রোজেন আসে, এরপরে অক্সিজেন আসে, এরপরে ফ্লোরিন আসে 3 নম্বর পর্যায়ে। অর্থাৎ অধাতব ধর্ম বাড়তেছে, কারণ নাইট্রোজেন দেখা যায় 3টা করে ইলেকট্রন নেয়। কারণ নাইট্রোজেন কত? 7। নাইট্রোজেন 7। এখন নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 7। তাহলে নাইট্রোজেন প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 7 মিলাই তাহলে 5টা দিতে হবে। 1 2 3 4 5। তাহলে খালি কয়টা? এখানে একটা খালি, এখানে 2টা খালি। অর্থাৎ নাইট্রোজেন 3টা নেয়। তাহলে নাইট্রোজেন 3টা ইলেকট্রন নেয়, অক্সিজেন 2টা ইলেকট্রন নেয়, এখানে দেখানো হয়েছে অক্সিজেনের 2টা জায়গা খালি, অক্সিজেন 2টা ইলেকট্রন নেয়। ফ্লোরিন এখানে দেখানো হয়েছে ফ্লোরিন 1টা ইলেকট্রন নেয়। অর্থাৎ পর্যায় সারণীর বাম দিকে গেলে ইলেকট্রন গ্রহণ বাড়ে, ডান দিকে গেলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে। ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, ঠিক এটা এভাবে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ফসফরাস আমরা এখানে দেখাইছি, ফসফরাস হচ্ছে 15, 3টা নেয়। সালফার 2টা নেয়, ক্লোরিন 1টা নেয়। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ হচ্ছে। আবার উপর থেকে নিচের দিকে যদি যাই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে 17 নম্বর গ্রুপ। আমরা উপর থেকে নিচের দিকে যাই, এখন আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করছি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে, অর্থাৎ অধাতব ধর্ম বৃদ্ধি পায়, ধাতব ধর্ম কমতে থাকে। উল্টা কথা বলি, পর্যায় সারণীর ডান থেকে বাম দিকে আসলে ধাতব ধর্ম বাড়তে থাকে। এইদিকে সবগুলো তো ধাতু, পর্যায় সারণী 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরা সবাই ধাতু। অর্থাৎ ডান থেকে বাম দিকে আসলে ধাতব ধর্ম বাড়ে, অধাতব ধর্ম কমে। যদি আমি ডান থেকে বামে আসি, আর বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ার কারণে, আমরা জানি ইলেকট্রন গ্রহণ মানে অধাতু, তাহলে বাম থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বাড়ে, ধাতব ধর্ম কমে। ধাতু সবগুলো তো হচ্ছে বাম দিকে, তাই ধাতব ধর্ম কমে যায় ওইদিকে। ওকে, এবার আমরা একটু উপর থেকে নিচের দিকে দিই। পর্যায় সারণীর যে কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে এই জায়গায় যদি মাইনাস হয়, এই জায়গায় প্লাস, এই জায়গায় যদি প্লাস হয়, এই জায়গায় মাইনাস। খেয়াল রাখবে, পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বাড়ে, পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বাড়ে, আর অধাতব ধর্ম কমে। তাহলে এই যে বললাম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, উপর থেকে নিচের দিকে গেলাম 17 নম্বর গ্রুপ। তো এরা তো অধাতু। 17 নম্বর গ্রুপের উপর থেকে যখন নিচের দিকে যাব, কি বলছি? অধাতব ধর্ম কমতে থাকবে। তাহলে সবচেয়ে ভালো অধাতুকে ফ্লোরিন। অর্থাৎ যদি আমি বলি অধাতব ধর্ম বাড়তে থাকে, এই ফ্লোরিনের অধাতব ধর্ম বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। অর্থাৎ উপর থেকে নিচের দিকে গেলে অধাতব ধর্ম কমতেছিল, উপর থেকে নিচের দিকে গেলে অধাতব ধর্ম মাইনাস হয়, মানে কমে। উপর থেকে নিচের দিকে গেলে অধাতব ধর্ম কমে। তাহলে নিচ থেকে উপর দিকে উঠলে অধাতব ধর্ম বাড়বে, এই নিচ থেকে উপর দিকে উঠলে অধাতব ধর্ম বাড়বে। পর্যায় সারণীর ডানের মৌলগুলার যদি আমি একই গ্রুপে হিসাব করি, মানে হচ্ছে উপর থেকে নিচ হিসাব করলে অধাতব ধর্ম কমতে থাকে, আর বাম থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বাড়তে থাকে। আর ধাতব ধর্ম, পর্যায় সারণী বাম থেকে ডান দিকে যেতে গেলে ধাতব ধর্ম কমে, আর উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বাড়ে। উপর থেকে যদি আমি বলি এই যে 1
নম্বর গ্রুপ যখন হিসাব করি তখন এই 6টা মৌলগুলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম উপর থেকে নিচের দিকে যত যাবো তত ধাতব ধর্ম বাড়বে। যদি ধাতব ধর্মই বাড়ে তাহলে ফ্রান্সিয়ামের ধাতব ধর্ম সবচেয়ে বেশি, এরপর হচ্ছে সিজিয়াম, এরপরে রুবিডিয়াম, এরপরে পটাশিয়াম, এরপরে সোডিয়াম, এরপরে লিথিয়াম। অর্থাৎ পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে গেলে এই চিহ্ন খেয়াল রাখবে, উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বাড়ে, অর্থাৎ এটার ধাতব ধর্ম বেশি, এটার আরেকটু কম, এটার আরেকটু কম, এটার আরেকটু কম। কিন্তু অধাতব ধর্মের বেলা উল্টা, এটার সবচেয়ে এটার অধাতব ধর্ম সবচেয়ে বেশি, আর ধাতব ধর্মের বেলা এটার ধাতব ধর্ম সবচেয়ে বেশি। আমরা এই চিহ্ন খেয়াল রাখবো এবং লিখবো এভাবে যে পর্যায় সারণীর বাম থেকে ডানের মৌলগুলা যখন আমরা বাম থেকে ডান দিকে যাই তখন ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে, অর্থাৎ ধাতব ধর্ম কমে। কারণ ইলেকট্রন ত্যাগটা হচ্ছে গিয়ে ধাতু, কিন্তু ওইদিকে তো ধাতব ধর্ম কমবে কারণ ওইদিকে ইলেকট্রন গ্রহণ হয়। আর উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বাড়ে। পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বাড়ে, ধাতব ধর্ম যদি আমরা একই গ্রুপে হিসাব করি তাহলে অধাতব ধর্ম কমতে থাকে। তাহলে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বাড়ে, ধাতব ধর্ম কমে, উপর থেকে নিচের দিকে গেলে অধাতব ধর্ম কমতে থাকে। এবার আমরা বলি পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ। আমরা এখানে দেখলাম যে সোডিয়াম 11টা ইলেকট্রন, ম্যাগনেসিয়াম 12টা ইলেকট্রন, অ্যালুমিনিয়াম 13টা ইলেকট্রন প্রোটন আছে। কারণ পর্যায় সারণীর পারমাণবিক সংখ্যা যত, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11টা ইলেকট্রন 11টা প্রোটন, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12টা ইলেকট্রন 12টা প্রোটন, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা 13টা ইলেকট্রন 13টা প্রোটন। এভাবে আমরা যদি বলি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, আর্গনের পারমাণবিক সংখ্যা 18, অর্থাৎ তার মধ্যে 18টা ইলেকট্রন 18 প্রোটন আছে। এখন একই পর্যায়ের এইদিকে সোডিয়াম 11টা প্রোটন 11টা ইলেকট্রন, এইদিকে আর্গন 18টা প্রোটন 18টা ইলেকট্রন। আমরা জানি প্রোটন এবং ইলেকট্রন হচ্ছে আকর্ষণ। এখন সোডিয়ামের 11টা প্রোটন 11টা ইলেকট্রন যে আকর্ষণ, আর্গনের 11টা প্রোটন 11টা ইলেকট্রনে আরও বেশি আকর্ষণ। ইলেকট্রন প্রোটন সংখ্যা বাড়লে আকর্ষণও বাড়ে, আর আকর্ষণ বাড়লে আকার ছোট হয়ে যায়, আকার ছোট হয়ে যায়, আকর্ষণ বাড়লে আকার ছোট হয়ে যায়। তাহলে পর্যায় সারণীর বাম থেকে, এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, যে কোনো সৃজনশীল আসবে দেখবা পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধের কথাগুলো বলবে। তো পর্যায় সারণীর বাম থেকে ডান দিয়ে গেলে একটি করে ইলেকট্রন বাড়ে। আমাদের সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অর্থাৎ একটা ইলেকট্রন বাড়লো, এর মানে কি প্রোটনও তো 12টাই আছে। তাহলে এভাবে যত পর্যায় সারণী একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাই তত পরমাণুরা আকারের একটা পার্থক্য হয়। কেন পার্থক্য হবে? কারণ ইলেকট্রন সংখ্যা বাড়তেছে মানে প্রোটন সংখ্যাও বাড়তেছে। আর ইলেকট্রন প্রোটন কি হয়? আকর্ষণ। ইলেকট্রন প্রোটন যত আকর্ষণ হবে পরমাণুর কেন্দ্র আর শেষ কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বাড়ে, অর্থাৎ ব্যাসার্ধ কমে। ব্যাসার্ধ কমলে আকারও কমে যায়। পর্যায় সারণীর বাম থেকে ডান দিয়ে গেলে, বাম থেকে ডান দিয়ে গেলে আকার কমতে থাকে, আর উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়তে থাকে। আমরা এটা একটু পরে আলোচনা করি, আগে এটা একটু শেষ করি। পর্যায় সারণীর বাম থেকে ডান দিয়ে গেলে একটি করে ইলেকট্রন বাড়তে থাকে, অর্থাৎ একটি করে প্রোটনও বাড়ে। ইলেকট্রন প্রোটন আকর্ষণ হওয়ার কারণে পরমাণুর কেন্দ্রে যে প্রোটন আছে এবং দূরবর্তী কক্ষপথে যে ইলেকট্রন আছে এদের মধ্যে আকর্ষণ বাড়ে। আকর্ষণ বাড়লে পরমাণুর ব্যাসার্ধ কমে যায়, অর্থাৎ আকার ছোট হয়ে যায়। তাহলে বাম থেকে ডান দিকে যেতে থাকলে আকার ছোট হয়। সোডিয়াম থেকেও আর্গনের আকার ছোট, কারণ আর্গনে সোডিয়ামেরও 3টা কক্ষপথ, আর্গনেরও 3টা কক্ষপথ, কিন্তু বেশি কি আর্গনের ইলেকট্রন প্রোটন সংখ্যা 18টা আর সোডিয়ামের হচ্ছে 11টা। তো 11টা ইলেকট্রন প্রোটন যতটুকু আকর্ষণ আর 18টা ইলেকট্রন প্রোটন এর থেকেও বেশি আকর্ষণ। কক্ষপথ 3টাই, কিন্তু আর্গনের আকারটা ছোট, সোডিয়ামের আকারটা বড়, অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়। আর উপর থেকে নিচের দিকে গেলে পর্যায় সারণীর যে কোনো গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে একটি করে কক্ষপথ বাড়ে। হাইড্রোজেনের 1টা কক্ষপথ আছে, এরপরে লিথিয়াম তো 3, প্রথম কক্ষপথে 2, পরের কক্ষপথে 1, অর্থাৎ লিথিয়ামের 2টা কক্ষপথ আছে। এরপর একটা সোডিয়ামের 3টা কক্ষপথ আছে। এভাবে আমরা উপর থেকে যত নিচের দিকে যাব একটা করে কক্ষপথ বাড়বে। কক্ষপথ যদি বেড়ে যায় শেষ কক্ষপথের যে ইলেকট্রনটা আছে, শেষ কক্ষপথের ইলেকট্রন আর কেন্দ্রের প্রোটনের সাথে আকর্ষণটা কমে যায়। দূরত্ব বাড়লে আকর্ষণ কমে যায়। কেন্দ্রের প্রোটন এবং শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে দূরত্ব বেড়ে যায়। একটা করে কক্ষপথ বাড়লে দূরত্ব বেড়ে যায়, দূরত্ব বাড়লে আকর্ষণ কমে যায়। সেজন্য আকর্ষণ কমে গেলে আকার বেড়ে যায়।
আকর্ষণ কমে গেলে আকার বেড়ে যায়। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে একটি করে কক্ষপথ যুক্ত হয়। আমাদের এখানে 60টি পর্যায় আছে পর্যায় সারণীতে, অর্থাৎ যে 7 নম্বর পর্যায়ে তার 60টি পর্যায় আছে, 60টি কক্ষপথ আছে। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে কক্ষপথ বাড়তে থাকে। কক্ষপথ বাড়লে কেন্দ্রের প্রোটন এবং দূরবর্তী ইলেকট্রনের আকর্ষণ কমে যায়, তুলনামূলক আকর্ষণ কমে যায়। আকর্ষণ কমে গেলে ব্যাসার্ধ বেড়ে যায়, অর্থাৎ আকার বেড়ে যায়। আমরা যদি এখানে দেখি পটাশিয়াম, লিথিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সিলভার এবং আয়োডিন। আমাদের প্রশ্নগুলোতে এই যে এভাবে উলট পালট করে দেওয়া থাকবে যে এদের আকারের তুলনা করতে বলবে। আর আমরা তো একটা জিনিস শিখলাম, পর্যায় সারণী বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন প্রোটন সংখ্যা বাড়ে, তাই আকারও ছোট হয়। উপর থেকে নিচের দিকে গেলে কক্ষপথ বাড়ে, তাই আকর্ষণ কমে যায়। আকর্ষণ কমে গেলে আকার বেড়ে যায়। এখন এটা তো আমাদেরকে হিসাব করতে হবে যে এদের মধ্যে তো উলট পালট করে দিয়েছে, এদের কার আকার ছোট কার আকার বড়। তো একটা কৌশল অবলম্বন করবে, এখানে 1 লিখবে, 2, 3, 4, 5 এরকম করে রাখবে, অর্থাৎ এটা আমরা পর্যায়ে লিখছি। তো এবার দেখো এখানে 1 নম্বর পটাশিয়াম হচ্ছে কত নম্বর পর্যায়ে? পটাশিয়াম 4 নম্বরে আছে। এই 4 নম্বরে পটাশিয়ামকে লিখে ফেলি। লিথিয়াম কত নম্বর আছে? লিথিয়াম 2 নম্বরে আছে, লিখে ফেলবো। লিথিয়াম 3 মানে কি 2 নম্বর পর্যায়ে আছে। অ্যালুমিনিয়াম কয় নম্বর পর্যায়ে? 3 নম্বর পর্যায়ে আছে। অ্যালুমিনিয়াম 3 নম্বর পর্যায়ে আছে। এরপরে ম্যাগনেসিয়ামও 3 নম্বর পর্যায়ে আছে। এরপরে জিঙ্ক 4 নম্বর পর্যায়ে আছে। জিঙ্ক 30 মানে কি 4 নম্বর পর্যায়ে আছে। এরপরে সিলভার হচ্ছে 47, 5 নম্বর পর্যায়ে আছে। আয়োডিনও 5 নম্বর পর্যায়ে আছে। আর এটা তোমাকে মনে রাখতে হবে। পর্যায় সারণী নিয়ে আমরা আলোচনা করব, সামনে টপিকগুলোতে পর্যায় সারণী আলোচনা করব। তবে আজকে আমাদের এভাবে আগে এটাকে সাজাই ফেলতে হবে। এখনও সাজানো হয়নি, কারণ ম্যাগনেসিয়াম আগে আসে, তারপরে অ্যালুমিনিয়াম আসে। আগে আমরা ওইখান থেকে দেখে লিখলাম, এই ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, তাহলে এভাবে সাজাইলাম। এরপরে দেখো জিঙ্ক হচ্ছে 30, পটাশিয়াম 19, হ্যাঁ 19, 30 4 নম্বর গ্রুপে, এ আগে এ পরে। তারপর সিলভার হচ্ছে 47, আয়োডিন হচ্ছে 53, হ্যাঁ আগে পরে আছে। লিথিয়ামও আছে। তাহলে এখানে একটু সুন্দর করে লিখি, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে আমাদের সিরিয়াল। এবার আমরা যদি দেখি উপর থেকে নিচের দিকে আসলে আকার কি হয়? আকার বেড়ে যায়। তাহলে লিথিয়ামের আকার সবচেয়ে ছোট, কারণ সবচেয়ে পরেরটা হবে আকার সবচেয়ে বড়। লিথিয়ামের আকার এখানে সবচেয়ে ছোট, কারণ লিথিয়াম 2 নম্বর পর্যায়ে, মানে হচ্ছে তার 2টা কক্ষপথ আছে। এবার ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের হিসাব করে লিথিয়ামের আকার সবচেয়ে ছোট। ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের হিসাব করলে অ্যালুমিনিয়াম সবচেয়ে ছোট। কেন? এটা বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়, তাহলে অ্যালুমিনিয়াম অন্তত ছোট, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন প্রোটন সংখ্যা 12, অ্যালুমিনিয়ামের হচ্ছে 13। তাহলে অ্যালুমিনিয়াম 13 মানে কি আকর্ষণ বেশি, ম্যাগনেসিয়ামের 12 মানে হচ্ছে অন্তত অ্যালুমিনিয়াম থেকে একটু আকর্ষণ কম আছে, কারণ ইলেকট্রন সংখ্যা কম আছে। এই 2টা গেল। এরপর আসো পটাশিয়াম আর জিঙ্কের মধ্যে, যেহেতু জিঙ্ক পরে, অর্থাৎ এর আকারটা ছোট, কারণ বাম থেকে ডান দিকে গেলে আকার কি হয়? ছোট হয়। তাহলে হচ্ছে জিঙ্কের আকার ছোট। এরপরে পটাশিয়াম, জিঙ্কের পরে কি আসবে? পটাশিয়াম, কারণ যত ডান দিকের মৌল হবে তত আকার কি হবে? ছোট হবে। তাহলে জিঙ্কের আকার ছোট, তারপর পটাশিয়াম। এরপরে এই মৌল দেখি, এই 5 নম্বর পর্যায়েও আয়োডিন হচ্ছে ডান দিকে আছে, যে ডান দিকে তার আকার ছোট, তাহলে আয়োডিন ছোট। এবার আয়োডিন থেকে বড় হচ্ছে সিলভার। অর্থাৎ যদি আমাকে উলট পালট করে কয়েকটা মৌল দেয়, তাহলে তুমি এইটা কৌশল, এটা মনে রাখবে। কৌশল হচ্ছে কি, আমরা সিরিয়ালে সাজাবো। এই 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এভাবে করে আগে সিরিয়াল দিব, তারপর কে কোন পর্যায়ে লিখে ফেলবো। লেখার পর এরা যদি আগে পরে থাকে, এটাকে সাজাই ফেলবো। ম্যাগনেসিয়াম 12, তো ম্যাগনেসিয়াম আগে, তারপর অ্যালুমিনিয়াম। পটাশিয়াম 19 আগে, জিঙ্ক 30 পরে, সিলভার 47 আগে, আয়োডিন 53 পরে। তাহলে এই সংখ্যাগুলো খেয়াল রাখতে হবে। এবার আসো, যে সবচেয়ে ডানে আছে সে সবচেয়ে ছোট, যে সবচেয়ে উপরে আসে সে সবচেয়ে ছোট। তাহলে ডানেরটা আর উপরেরটা কি হয়? ছোট হয়। তো লিথিয়াম সবচেয়ে ছোট, ডানেরটা ছোট, তারপর ম্যাগনেসিয়াম, মানে উপর থেকে আসতে হবে, তারপর জিঙ্ক, তারপর পটাশিয়াম, তারপর আয়োডিন, তারপর সিলভার। এভাবে করে পরমাণুর আকারের হিসাব করতে হয়। তো এই পার্টে যাদের বুঝতে কোনো সমস্যা আছে কমেন্টে জানিয়ে দিবে। আমরা ইনশাল্লাহ রিভিশন ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।